হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট টিউটর। আমি স্টুডেন্ট টিউটরের পক্ষ থেকে আমি যে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের ক্লাসগুলি শুরু করেছি এবং আমি এর আগে চ্যাপ্টার 1 স্টার্ট করেছি। তো চ্যাপ্টার 1 যেটা আছে চ্যাপ্টার 1-এ সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। সেই চ্যাপ্টার 1টিকে আমি বিভিন্ন টপিকে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং প্রথম টপিকটি উদ্ভিদের চলন, সেটি আমি কমপ্লিট করে দিয়েছি এবং আজকে শুরু করব দ্বিতীয় টপিক, অর্থাৎ আজকে আমার ক্লাস নাম্বার 2। আজকে আমি শুরু করব দ্বিতীয় টপিক। তো দ্বিতীয় টপিকে আছে উদ্ভিদ হরমোন। এবং যারা প্রথম টপিকটি অর্থাৎ প্রথম ক্লাসটি যারা এখন মিস করেছো তাদের জন্য বলি, আমি ডেসক্রিপশানে আমার লিঙ্ক দিয়ে দেবো প্রথম ভিডিওটি বা প্রথম ক্লাসটি। তোমরা অবশ্যই সেটা দেখে নিও এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে তোমরা আমার যে পরবর্তী ক্লাসগুলো আছে সেগুলো সহজেই ফলো করতে পারো। তাহলে শুরু করছি আমার দশম শ্রেণীর জীববিজ্ঞানের আমার চ্যাপ্টার 1-এর টপিক নাম্বার 2। টপিক নাম্বার 2 আছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। অর্থাৎ এক্ষেত্রে প্রধানত যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোন সম্বন্ধে এখানে পড়তে হবে। এবার হরমোন নিয়ে বা উদ্ভিদ হরমোন নিয়ে কিছু কথা বলতে গেলে যে কথাগুলি প্রথমেই আসে সেটা হচ্ছে এই হরমোন শব্দটি সর্বপ্রথম যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী স্টার্লিং। এছাড়াও আছেন বিজ্ঞানী চার্লস ডারউইন। তিনি 1880 খ্রিস্টাব্দে তখন তার লেখা একটি বই দি পাওয়ার অফ মুভমেন্টস ইন প্ল্যান্ট, এই বইটিতে তিনি উদ্ভিদের বৃদ্ধির সহায়ক উপাদান হিসাবে তিনি প্রথম হরমোনের উপস্থিতি তিনি লক্ষ্য করেছিলেন বা হরমোনের উপস্থিতি তিনি উপলব্ধি করেছিলেন এবং এই বইতে তিনি লিখেছিলেন সেটা। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী আছেন, যেমন বিজ্ঞানী ফন্ট আছেন, বিজ্ঞানী চাইলাখান আছেন। এনারাও উদ্ভিদ হরমোনের উপস্থিতি বা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক উপাদান হিসাবে উদ্ভিদ হরমোনের উপস্থিতি বা হরমোনের উপস্থিতি এনারাও লক্ষ্য করেছিলেন। এরপর আছে হরমোন কি। দেখো, হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এই হরমোন এক জায়গায় অর্থাৎ কিছু কিছু কলাকোষ থেকে, উদ্ভিদের কিছু কিছু কলাকোষ থেকে এটা সংশ্লেষিত হয় এবং বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পরিবহন পদ্ধতির মাধ্যমে এরা কি হয়, সেই সংশ্লেষিত যে কোষ থেকে কিছুটা দূরবর্তী স্থানে গিয়ে সেই স্থানের নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। এবং এছাড়া হয় কি, এই উদ্ভিদ হরমোন বা হরমোনের ক্ষেত্রে যদি বলি, এরা এক প্রকারের রাসায়নিক দূত হিসাবে কাজ করে বা আমরা সাধারণ কথাকে বলতে পারি কেমিক্যাল মেসেঞ্জার হিসাবে এরা কাজ করে। আবার হরমোনের বৈশিষ্ট্য ক্ষেত্রে যদি দেখতে যাই তো দেখব যে হরমোন ক্রিয়া শেষে বিনষ্ট হয়ে যায় বা ক্রিয়া শেষে নষ্ট হয়ে যায় বা এরা দেহের বাইরে বেরিয়ে আসে। হলো, এবার উদ্ভিদ হরমোনের কথা বলি। হরমোনের সাথে উদ্ভিদ হরমোনের একটা বিশেষ উদ্ভিদ হরমোন বা হরমোন এরা দুজনেই একই। অর্থাৎ হয় কি, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ হরমোন উদ্ভিদ দেহে বিভিন্ন কার্য সম্পাদন করে। এবার উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে বলতে গেলে উদ্ভিদ হরমোনও একটি জৈব রাসায়নিক পদার্থ এবং তার সাথে কি হয়, উদ্ভিদ হরমোনের একটা নির্দিষ্ট উৎসস্থল আছে। যদি উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে তাদের উৎসস্থল হিসাবে আমরা দেখতে যাই তো হয় কি, উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল যে সমস্ত অঞ্চলগুলো আছে, যেমন হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, তারপর হচ্ছে মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ প্রভৃতি, এই সমস্ত জায়গা থেকে উদ্ভিদ হরমোন সংশ্লেষিত হয় এবং এরা রাসায়নিক দূত হিসাবে কাজ করে এবং এরাও ক্রিয়া শেষে নষ্ট হয়ে যায় বা দেহের বাইরে বেরিয়ে আসে। এবং এর সাথে সাথে উদ্ভিদের ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হরমোন দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে উদ্ভিদ হরমোন সাহায্য করে, যেমন হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের কোষের সম্প্রসারণ, কোষের ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। এছাড়াও আছে কি, উদ্ভিদের ফুলের পরিস্ফুটনে সাহায্য করে, অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এছাড়া হচ্ছে ফলের পরিণতিতে সাহায্য করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিদ হরমোন এর ক্রিয়া গুরুত্বপূর্ণ। এবার আসি উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনের প্রকারভেদ আমরা দেখতে গেলে উদ্ভিদ হরমোন প্রধানত 4 প্রকারের হতে পারে।
উদ্ভিদ হরমোন 4 প্রকার বলতে প্রথম প্রকার হচ্ছে প্রাকৃতিক হরমোন, অর্থাৎ ন্যাচারালি যে হরমোনগুলো উদ্ভিদ দেহে পাওয়া যায়, যেমন হচ্ছে অক্সিন আছে, জিব্রালিন আছে, সাইটোকাইন আছে। এই 3 প্রকার, প্রধানত এই 3 প্রকার হরমোনের কথা আমরা পড়ব। এছাড়াও নাম্বার 2 হচ্ছে কৃত্রিম হরমোন, যেগুলো আমরা নিজেদের প্রয়োজনের জন্য কৃত্রিমভাবে আমরা তৈরি করি, যেমন হচ্ছে NA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড আছে, 2,4-D আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড আছে প্রভৃতি। এরপর নাম্বার 3 হচ্ছে কিছু প্রকল্পিত হরমোন আছে, অর্থাৎ যে সমস্ত হরমোনের অস্তিত্ব হয়তো প্রমাণ করা যায়নি, যেমন বিভিন্ন ধরনের হরমোন, ফ্লোরিজেন আছে, ডরমিন আছে, ভার্নালিন আছে প্রভৃতি। এই সমস্তগুলো হরমোনগুলি হচ্ছে প্রকল্পিত হরমোন। এরপর আছি নাম্বার 4 হচ্ছে গ্যাসীয় হরমোন। এখানে গ্যাসীয় হরমোন ইথিলিন হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, তো আমরা এবার হরমোনের প্রকারভেদগুলো জানলাম। এবার আমাদের এখানে এই সিলেবাসে, অর্থাৎ মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদেরকে এই 3 প্রকার হরমোন, অর্থাৎ অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন এবং সাইটোকাইন, এই 3 প্রকার হরমোনকে আমাদের একটু বিশদভাবে জানতে হবে। তো এবার প্রথমে আসি অক্সিন হরমোন নিয়ে। তো অক্সিন হরমোন হচ্ছে এটা একটা প্রাকৃতিক হরমোন, তো আগেই জানলাম। এটা এক ধরনের ইন্ডোল বর্গযুক্ত একটা জৈব রাসায়নিক পদার্থ, এবং এটি একটি নাইট্রোজেন গঠিত হরমোন, এবং এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো অক্সিন হরমোনের প্রকৃতিটা আমরা জানলাম। এবার অক্সিন হরমোনের আবিষ্কারটা আমরা জানলাম। অক্সিন হরমোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী FW ওয়েল্ট। তিনি প্রথম অ্যাভেনা sp এই গাছ থেকে, বা অ্যাভেনা প্রজাতির এই গাছ থেকে তিনি এই অক্সিন হরমোনকে আবিষ্কার করেছিলেন 1928 সালে। তো অক্সিন হরমোনের আবিষ্কার জানলাম। এবার জানবো অক্সিন হরমোনের উৎসস্থল, অর্থাৎ উদ্ভিদের কোন অংশ থেকে আমরা অক্সিন হরমোন পেতে পারি, বা অক্সিন হরমোনের সংশ্লেষ কোন অংশে হয় উদ্ভিদে। আমরা আগে দেখেছি উদ্ভিদের বর্ধিষ্ণু যে সমস্ত অঞ্চল আছে, অর্থাৎ উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা, অর্থাৎ কি কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ প্রভৃতি, এই সমস্ত অংশ থেকে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়। এটা হলো। এবার আসি অক্সিন হরমোনের পরিবহন। অক্সিন হরমোনের পরিবহন প্রধানত মেরুবর্তী, এবং এটা নিম্নমুখী এর পরিবহনটা হয়। এবং হয় কি, অক্সিন হরমোনের পরিবহন একটা সক্রিয় পরিবহন, এবং এই পরিবহনে উদ্ভিদ দেহের জাইলেম এবং ফ্লোয়েম এই দুজন সাহায্য করে। তাহলে অক্সিন হরমোনের আমরা পরিবহন জানলাম। এরপর জানব যে অক্সিন হরমোন উদ্ভিদ দেহে কি গুরুত্বপূর্ণ কাজ করে, অর্থাৎ অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ কাজগুলি যেগুলো আমরা করব। প্রধানত 4-5 ধরনের কাজ আমরা আগে দেখে নেব। যেমন হচ্ছে অক্সিন হরমোন কি করে, কোষের আকার বৃদ্ধি করে, উদ্ভিদের কোষের আকার বৃদ্ধি করে। নাম্বার 2 হচ্ছে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে, বা অগ্রস্থ প্রকটতা করতে সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন বলতে এখানে ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন, এই 2 ধরনের চলনই অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর যে ফলের আকার বৃদ্ধি করে। এছাড়াও কৃষিকাজে বিভিন্ন ক্ষেত্রে অক্সিন হরমোনের ব্যবহার হয়। এবার প্রথম আসি কোষের আকার বৃদ্ধি। আমরা কি জানি, অক্সিন হরমোন কি হয়, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, এবং আরেকটা কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করে অক্সিন হরমোন, সেটা হচ্ছে মূলের বৃদ্ধি বা মূলের দৈর্ঘ্য বৃদ্ধিতে। এবার কি হয়, প্রথমে দেখি কোষের আকার বৃদ্ধি। তো কোষের আকার বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি যে অক্সিন হরমোন কি হয়, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। তো এক্ষেত্রে কি হয়, যেহেতু দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, কোষের সাইজ বা কোষের যে কোষ প্রাচীর তার সম্প্রসারণ করছে। সম্প্রসারণ ঘটার ফলে কি হচ্ছে, উদ্ভিদের কোষের মধ্যে যে গহ্বর, সেই গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তো এর সাথে সাথে কোষের আকারও বৃদ্ধি পাচ্ছে। এরপর আছে অগ্রস্থ প্রকটতা।
অগ্রস্থ প্রকটতা বলতে কি বুঝি? আমরা অক্সিন হরমোন জানি উদ্ভিদের অগ্রভাগে, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ বলো বা মূলের অগ্রভাগ প্রভৃতি ক্ষেত্রে অগ্রভাগে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়। এক্ষেত্রে কি হয়, অর্থাৎ এই কারণের জন্যই উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা বলতে কি উদ্ভিদের উপর দিকের বৃদ্ধিটা মানে পার্শ্বীয় বৃদ্ধি না হয়ে উদ্ভিদের লম্বায় বৃদ্ধি পায়। এবার এক্ষেত্রে যদি আমরা উদ্ভিদের অগ্রভাগ যদি আমরা কেটে দিই তাহলে দেখব অক্সিন হরমোন তখন আর অগ্রপ্রান্তে বা অগ্রপ্রান্তে কি হচ্ছে তখন জমা হতে পারছে না। তাহলে সেক্ষেত্রে অগ্রের বৃদ্ধি ঘটছে না বা অগ্রভাগের বৃদ্ধি ঘটছে না, তাই পার্শ্বভাগের বৃদ্ধি ঘটবে তখন। কিন্তু যদি অগ্রভাগ যদি কেটে বাদ না দিই তাহলে সেক্ষেত্রে পার্শ্বভাগের বৃদ্ধি কিন্তু রোধ করে অক্সিন হরমোন। অর্থাৎ পার্শ্বস্থ যে সমস্ত উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথ সেটা অক্সিন হরমোন রোধ করে, শুধুমাত্র অগ্রভাগের দৈর্ঘ্য বৃদ্ধি করে। মূলের ক্ষেত্রে একই। এবার আসি মূলের দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা এখানে দেখব অক্সিন হরমোনের ঘনত্বের তারতম্য কি হয়। আমরা দেখেছি কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিন থাকলে কি হবে, বা অক্সিন হরমোনের ঘনত্ব বেশি থাকলে কাণ্ডের বৃদ্ধি ঘটবে। কিন্তু মূলের ক্ষেত্রে তার উল্টোটি হয়। মূলের ক্ষেত্রে কি হয়, অক্সিন হরমোনের ঘনত্ব যত কম হবে তত মূলের বৃদ্ধি ঘটবে। আবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মূলের ক্ষেত্রে যখন অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, বৃদ্ধি পায়, তখন কি হয়, এর ফলে উদ্ভিদের কাণ্ড থেকে অস্থানিক মূলের সৃষ্টি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো মূলের বৃদ্ধি দেখলাম। এবার দেখব ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন এর প্রধান কারণ উদ্ভিদের ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। এই দুটি চলনের প্রধান কারণ হিসাবে হচ্ছে উদ্ভিদের অক্সিন হরমোনের অসম বন্টন, অর্থাৎ বন্টনজনিত কারণে এই দুটি চলন হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অক্সিন হরমোনের গুরুত্ব কিন্তু ট্রপিক চলনের ক্ষেত্রে খুবই বেশি। তো প্রথম আসি ফটোট্রপিক চলনের ক্ষেত্রে। ফটোট্রপিক চলনের ক্ষেত্রে কি হয় যে ফটোট্রপিক চলনকে আমরা সাধারণভাবে আলোকবৃত্তি চলনও বলে থাকি। তো ফটোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ এবং মূলের অগ্রভাগ দুই প্রান্তেই অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, অক্সিজেন হরমোনের ঘনত্ব বেশি থাকে। এবার আমরা কি জানি, আমরা আগেই জেনেছি বা অক্সিজেন হরমোন সর্বদাই কি করে যে আলোর বিপরীত দিকে সরে আসে, অর্থাৎ আলোর উৎস যেদিকে অক্সিজেন হরমোন তার বিপরীত দিকে বা ছায়ার দিকে সরে আসে এবং সেই অংশে ক্রিয়াশীল হয়। তো এখন তোমরা স্লাইডেও দেখতে পাবে, আমি এটা ছবি এঁকে দেখিয়েছি এবং আমি বলে দিচ্ছি এটা যে অক্সিজেন হরমোন দেখো যখন অক্সিজেন হরমোন কি হচ্ছে কলিওপ্টাইল বা একটা বিটপের কি হচ্ছে কাণ্ডের অগ্রভাগে সেটা সংশ্লেষিত হচ্ছে এবং সেখানে লাইট যখন ওপর থেকে পড়ছে তখন কি হচ্ছে তার সমানভাবে বন্টন হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে সমানভাবে বন্টন হলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কলিওপ্টাইলের ওপরে যখন অক্সিন হরমোন সাইড থেকে বা এটা যদি কলিওপ্টাইল হয়, যদি ডান দিক থেকে লাইট পড়ে তাহলে কি হয়, অক্সিন হরমোন এই জায়গা থেকে এই প্রান্ত থেকে অর্থাৎ লাইটের দিক থেকে অন্ধকারের দিকে চলে আসছে, তাই অন্ধকারের দিকে অক্সিন হরমোন এসে জমা হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অক্সিন হরমোনের ঘনত্ব কাণ্ডের ক্ষেত্রে অক্সিন হরমোনের ঘনত্ব যেদিকে বেশি হচ্ছে সেদিকে তাহলে কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি করছে বেশি, সেদিকে বৃদ্ধি ঘটার ফলে কি হচ্ছে, তাহলে যদি বিপরীত দিকে মানে আলোক উৎসের বিপরীত দিকে কাণ্ডের বৃদ্ধি ঘটে তাহলে তার ফলে কি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে অক্সিজেন হরমোনের অসম বন্টন হচ্ছে। দুদিকেই সমান ঘনত্বের অক্সিজেন কিন্তু থাকছে না কলিওপ্টাইলের ক্ষেত্রে। যেদিকে আলোক উৎস তার বিপরীত দিকে অক্সিজেন হরমোনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, তারপরে সেদিকে তার দৈর্ঘ্যের বৃদ্ধি করছে এবং এর ফলে উদ্ভিদের কাণ্ডটি আলোক উৎসের দিকে বেঁকে যাচ্ছে। তো এটাই হচ্ছে ফটোট্রপিক চলনের মেন কারণ। কিন্তু এক্ষেত্রে মূলের ক্ষেত্রে আমরা কি জানি, কম ঘনত্বের অক্সিজেন যেদিকে সেদিকে মূলের বৃদ্ধি ঘটবে বেশি। তবে এক্ষেত্রে মূলের ক্ষেত্রে কিন্তু এর উল্টোটি ঘটছে। অর্থাৎ ফটোট্রপিক চলনের ক্ষেত্রে কাণ্ড
আলোর অনুকূলবর্তী আলোর বা অনুকূলবর্তী বা পজিটিভ ফটোট্রপিক চলন দেখাচ্ছে, কিন্তু মূল সেটা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখাচ্ছে। এবং এর প্রধান কারণ তোমরা অবশ্যই বুঝতে পারছো, এর প্রধান কারণ হচ্ছে অক্সিন হরমোনের অসম বন্টন। এটা গেল। এবার জিওট্রপিক চলনের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে অভিকর্ষ। আমরা কি দেখছি, উদ্ভিদ হরমোন অক্সিনের প্রভাবে কাণ্ডের বৃদ্ধি কি হচ্ছে, কাণ্ডের বৃদ্ধি অভিকর্ষের বিপরীত দিকে হচ্ছে, কিন্তু মূলের বৃদ্ধি হচ্ছে অভিকর্ষের দিকে। অর্থাৎ এক্ষেত্রে মূল পজিটিভ জিওট্রপিক চলন দেখাচ্ছে, কিন্তু কলিওপ্টাল বা বিটক বা কাণ্ড এক্ষেত্রে নেগেটিভ জিওট্রপিক চলন দেখাচ্ছে। তো এটা গেল। এবার আসি ফলের আকার বৃদ্ধিতে। ফলের আকার বৃদ্ধির ক্ষেত্রে অক্সিন হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃত্রিম অক্সিন হরমোন যেগুলো পাওয়া যায়, সেই সমস্ত অক্সিন হরমোন প্রয়োগের ফলে ফলের আকার বৃদ্ধি ঘটে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কৃষিকাজেও অক্সিন হরমোনের প্রয়োগ দেখা যায়। এক্ষেত্রে আগাছা দমনের ক্ষেত্রে প্রধান যে কাজটির জন্য অক্সিন হরমোন ব্যবহৃত হয়, যে সমস্ত কৃত্রিম হরমোনগুলো যেমন 2,4-D 2,4,5-T, এই সমস্ত অক্সিন হরমোনগুলি, এই সমস্ত কৃত্রিম অক্সিন হরমোনগুলি এরা আগাছা দমনের ক্ষেত্রে কাজে লাগে, উদ্ভিদের ক্ষত নিরাময়ের ক্ষেত্রে কাজে লাগে প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে কৃষিকাজে এই সমস্ত অক্সিন হরমোন, কৃত্রিম হরমোনগুলি ব্যবহার হয়ে থাকে। তো আমরা অক্সিন হরমোনের বিভিন্ন কাজগুলি আমরা দেখলাম। এরপর আসি জিবরেলিন হরমোন। তো দ্বিতীয় যে প্রাকৃতিক হরমোনটি উদ্ভিদের, সেটা হচ্ছে জিবরেলিন হরমোন। জিবরেলিন হরমোন প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ইয়াবুতা। এটি তিনি 1938 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন এটা। তো এক্ষেত্রে এই জিবরেলিন হরমোনটি সর্বপ্রথম পাওয়া গেছিল বা সর্বপ্রথম নিষ্কাশিত করা হয়েছিল এক ধরনের ছত্রাক থেকে, একজনের ফানজাই থেকে, যার নাম হচ্ছে জিবরেলা ফুজিকোরাই। এই ছত্রাকের নাম অনুযায়ী এই হরমোনটির নাম হয়েছিল জিবরেলিন হরমোন। তো এটিও একটি প্রাকৃতিক হরমোন, কিন্তু এটি হচ্ছে টার্পিনয়েড জাতীয় হরমোন। এটি নাইট্রোজেন গঠিত হরমোন নয় এবং এর রাসায়নিক নাম হচ্ছে জিবরেলিক অ্যাসিড। তো জিবরেলিন হরমোনের রাসায়নিক নাম আমরা জানলাম, জিবরেলিক অ্যাসিড। এখানে এই সমস্ত যে সমস্ত ডেটাগুলো আমি বলছি, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো একটু ভালোভাবে ফলো করবে। তো এরপর আসি জিবরেলিন হরমোনের উৎসস্থল। জিবরেলিন হরমোনের উৎসস্থল যদি আমরা দেখতে যাই, তো প্রথমে আমাদের দেখতে হবে জিবরেলিন হরমোন প্রধানত পরিপক্ক বীজ এবং অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র প্রভৃতি এই সমস্ত জায়গাগুলিতে, উদ্ভিদের এই সমস্ত পোর্শন থেকে এই জিবরেলিন হরমোনটা বেশি পরিমাণে সংশ্লেষিত হয়। এবং এই জিবরেলিন হরমোনের পরিবহন যদি দেখতে যাই, এটা একটা নিষ্ক্রিয় পরিবহন, অর্থাৎ এক্ষেত্রে কোষ পর্দা কাজে লাগে। এবার জানবো জিবরেলিন হরমোনের কাজ, অর্থাৎ উদ্ভিদদের জিবরেলিন হরমোন কি কাজ করে বা কি কাজ করতে সাহায্য করে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। অর্থাৎ কি হয়, অর্থাৎ ডরমেন্সি ব্রেকিং এ সাহায্য করে। এক্ষেত্রে একটি বীজ সে কিছুদিন ডরমেন্সি পিরিয়ডে থাকে এবং তারপর সেটি অঙ্কুরিত হয়, নির্দিষ্ট পরিবেশে সেটাকে রাখলে সেটা অঙ্কুরিত হয়। কিন্তু যে সমস্ত বীজের ডরমেন্সি পিরিয়ড বেশি থাকে, অর্থাৎ যে সমস্ত বীজ অঙ্কুরিত হতে বেশি সময় নেই, সেই সমস্ত বীজের ক্ষেত্রে কি হয়, যদি জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয় বা এই ক্ষেত্রে জিবরেলিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সমস্ত বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে। এই প্রেক্ষাপটে জিবরেলিন হরমোন যে কাজটি করে সেটি হচ্ছে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে আলফা অ্যামাইলেজ। এই আলফা অ্যামাইলেজ উৎসেচককে জিবরেলিন হরমোন অ্যাক্টিভেট করে।
এবং এই অ্যাক্টিভেটেড আলফা অ্যামাইলেজ এনজাইম কি করে, বীজের মধ্যে থাকা যে শর্করা জাতীয় খাদ্য সেটাকে সিম্পলিফাই করে, অর্থাৎ সেটাকে বিশ্লেষিত হতে বা সেটাকে ভেঙে দেয়। যার ফলে কি হয়, এর ফলে খাদ্যের যে অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায় বীজের ক্ষেত্রে এবং বীজ অঙ্কুরিত হতে এবং তাড়াতাড়ি বীজ, এর ফলে তাড়াতাড়ি বীজ অঙ্কুরিত হতে পারে। এটা জানলাম সুপ্ত অবস্থা ভঙ্গ করা, মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গের ক্ষেত্রে জিবরেলিন হরমোন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর জানবো পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। অর্থাৎ আমরা কি জানি, উদ্ভিদ দেহের দুটি পর্বের মাঝে যে দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে পর্বমধ্য। আমি ছবিতে দেখেছি একে, যে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে অর্থাৎ ইন্টারনোড ইলংগেশনের ক্ষেত্রে জিবরেলিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে বংশগত খর্বতা দূরীকরণ করে। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বুজি টাইপের, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ ঝোপ টাইপের বা যে সমস্ত উদ্ভিদের দৈর্ঘ্য অর্থাৎ ইলংগেশন হচ্ছে না বা দৈর্ঘ্যের বৃদ্ধি পাচ্ছে না, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যদি জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তাদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। অর্থাৎ এক্ষেত্রে তাদের খর্বতা দূরীকরণ করছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ জিবরেলিন হরমোনের, যে বংশগত খর্বতা দূরীকরণে সাহায্য করে। এছাড়াও আছে ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে এবং বিভিন্ন রকমভাবে কৃষিকাজে সাহায্য করে জিবরেলিন হরমোন। যেমন আঙুরের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আঙুর চাষের ক্ষেত্রে যদি জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে কি হয়, আঙুরের যে থোকো হয় সেই থোকোতে আঙুরের সংখ্যা বৃদ্ধি ঘটে। এছাড়াও মিষ্টতা বজায় রেখে আখের দৈর্ঘ্য বৃদ্ধি করানো যায়। অর্থাৎ আমরা প্রথমেই জানলাম যে পর্বমধ্যে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি করতে জিবরেলিন হরমোন কাজে লাগছে, তো এক্ষেত্রে কি হয়, আখের দৈর্ঘ্য বৃদ্ধি করতেও জিবরেলিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আছে আলুর সুপ্ত অবস্থা ভঙ্গ করতে জিবরেলিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমস্তগুলো গেল জিবরেলিন হরমোনের কাজ। এরপর আসি আমরা সাইটোকাইনিন হরমোন। এটা হচ্ছে 3 নম্বর হরমোন, সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক হরমোন বা ন্যাচারাল হরমোন যেটা উদ্ভিদে পাওয়া যায়। এক্ষেত্রে বিজ্ঞানীদের মতে যে কোষ বিভাজনের নিয়ন্ত্রণকারী প্রত্যেকটি হরমোন কি সাইটোকাইনিন হরমোনের মধ্যে ধরা হয়। এবং এই সাইটোকাইনিন হরমোন প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী লেথান, তিনি 1963 খ্রিস্টাব্দে তিনি এই হরমোন আবিষ্কার করেছিলেন ভুট্টার শস্য থেকে, অর্থাৎ ভুট্টা দানা থেকে তিনি এই হরমোন আবিষ্কার করেছিলেন। এবং প্রথম দিকে এই হরমোনটির নাম ছিল, প্রাথমিক যে নামটি ছিল সেটা হচ্ছে জিয়াটিন। এবার কোনো কোনো বিজ্ঞানীর ক্ষেত্রে এটা আবার কাইনিন নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে এটি সাইটোকাইনিন নামে পরিচিত। অর্থাৎ আমরা প্রথমেই জানতে পারলাম যে সাইটোকাইনিন হরমোন হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যদি কোনো হরমোন আসে বা যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো, তো অবভিয়াসলি এটা সাইটোকাইনিন হবে। এবার দেখে নিন সাইটোকাইনিনের রাসায়নিক প্রকৃতিটা একটু দেখে নিন। সাইটোকাইনিন হচ্ছে অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেনবিহীন একটা পিউরিন। ঠিক আছে, তো সাইটোকাইনিন কি হলো, অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেনবিহীন পিউরিন, নাইট্রোজেন যুক্ত পিউরিন। আর একটু বলতে ভুল হলো যে অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেন যুক্ত পিউরিন। সাইটোকাইনিন হচ্ছে অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেন যুক্ত পিউরিন। এটা হলো। এবার যাই সাইটোকাইনিন হরমোনের উৎসস্থলগুলো দেখেন। সাইটোকাইনিন হরমোনের উৎসস্থল তোমরা বুঝতেই পারছো যে বীজের শস্য এবং হচ্ছে অপরিণত ফল, এইগুলিতে সাইটোকাইনিন হরমোন ব্যাপকভাবে সংশ্লেষিত হয়। এছাড়াও আছে নারকেলের দুধ, ভুট্টার শস্য প্রভৃতি, এছাড়াও আছে অ্যাপেল, নাশপাতি প্রভৃতি ফলেতেও এই সাইটোকাইনিন হরমোন ব্যাপকভাবে পাওয়া যায়। তো সাইটোকাইনিন হরমোনের উৎসস্থলটা দেখলাম, অর্থাৎ সাইটোকাইনিন হরমোন উদ্ভিদে কোথা থেকে পাওয়া যায় সেটা দেখলাম।
এবার আছে সাইটোকাইনিন হরমোনের পরিবহন। তো সাইটোকাইনিন হরমোনের পরিবহন এটা একটা খুবই সাধারণভাবে হয় এবং এই সাইটোকাইনিন হরমোন প্রায় সকল প্রকার কোষেতেই সংশ্লেষিত হতে পারে এবং সকল প্রকার কোষের মধ্যে এটা পরিবহন হয়। এটা সাধারণত ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে এই পরিবহন ঘটে। তো এবার আছে সাইটোকাইনিন হরমোনের কাজ। তো উদ্ভিদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজে সাইটোকাইনিন হরমোন সাহায্য করে সেটা হচ্ছে, প্রথমত বলেই দিয়েছি, কোষ বিভাজনে সাহায্য করে এবং তার সাথে সাথে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাইটোকাইনিন হরমোন সাহায্য করে। এছাড়াও আছে পত্রমোচন রোধ করে। এই প্রধানত এই 3 প্রকার কাজ আমরা দেখব সাইটোকাইনিন হরমোনের। এক্ষেত্রে বলি, সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজনের ক্ষেত্রে কি করে, যে সেল সাইকেলের যে এস দশা, ইন্টারফেজের যে এস দশা, সেই এস দশায় কি করে ডিএনএ সংশ্লেষকে অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে। এবং আর একটা কি হয়, যে নিষ্ক্রিয় কাইনেজ যে এনজাইমটা থাকে, সেই নিষ্ক্রিয় কাইনেজ এনজাইমকে সাইটোকাইনিন অ্যাক্টিভেট করে দেয় এবং যার ফলে কোষ বিভাজনে সাহায্য করে। এবার আসি কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিকে রোধ করে, যার ফলে কি হয়, উদ্ভিদের কক্ষে যে মুকুল থাকে সেই কাক্ষিক মুকুলের, আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, সেই কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। হলো, তো এই দুটো জানলাম। এবার হচ্ছে সাইটোকাইনিন হরমোন প্রয়োগের ফলে, পাতাতে সাইটোকাইনিন হরমোন প্রয়োগের ফলে কি হয়, পাতার বার্ধক্য আসে না, অর্থাৎ পাতার বার্ধক্য আসতে সময় নেই বা পাতার বার্ধক্য আসতে বিলম্বিত করে। তো তার ফলে কি হয়, পত্রমোচন রোধ হয়। তো আমরা সাইটোকাইনিন হরমোনের কাজ মোটামুটি আমরা জানলাম। তাহলে আমরা উদ্ভিদের 3 রকমের হরমোন, 3 রকমের প্রাকৃতিক হরমোন আমরা জানলাম। এবার আরও কিছু হরমোন আছে যেগুলো সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার। সেজন্য এইগুলি থেকে এমসিকিউ কোশ্চেনে আসতেও পারে, কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আমরা প্রথমে একবার দেখেছিলাম যে ফ্লোরিজেন হরমোন। ফ্লোরিজেন একটা প্রকল্পিত হরমোন, অর্থাৎ প্রকল্পিত হরমোন আমরা কাদের বলছি? প্রকল্পিত হরমোন হচ্ছে এক ধরনের হরমোন যাদের অস্তিত্ব আমরা হয়তো প্রমাণ করতে পারছি না, বা যাদের নির্দিষ্ট গঠন বা তাদের কিভাবে তারা ক্রিয়া করছে সেই অর্থাৎ সেই প্রসেসটা আমরা এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারিনি। যেমন যে ফ্লোরিজেন আছে, এর সাথে সাথে ডরমিন আছে, ভার্নেলিন আছে, এই সমস্ত হরমোনগুলো আছে, এরা হচ্ছে প্রকল্পিত হরমোন। এবার ফ্লোরিজেন কি করে? ফ্লোরিজেন প্রধানত আমরা যেটা জানি, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, অর্থাৎ পুষ্প প্রস্ফুটনের ক্ষেত্রে ফ্লোরিজেন হরমোন সাহায্য করে। এবার হচ্ছে ভার্নেলিন হরমোন। ভার্নেলিন হরমোন কি করে? প্রধানত ভার্নালাইজেশন পদ্ধতিতে এটা উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। এবার আসি আরেক ধরনের হরমোন, যেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বলে পরিচিত। সেই অ্যাবসিসিক অ্যাসিড কি করে? উদ্ভিদের পত্রমোচন ঘটায়, অর্থাৎ উদ্ভিদের অঙ্গমোচনে এই অ্যাবসিসিক অ্যাসিড কাজ করে। এবার আসি ইথিলিন। ইথিলিন তো আমরা আগেই জেনেছি, এটা একটা হচ্ছে গ্যাসীয় হরমোন। ইথিলিন হরমোনের যে গুরুত্বপূর্ণ কাজটি যেটি করে সেটা হচ্ছে উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে, কাঁচা ফলকে পাকাতে সাহায্য করে এই গ্যাসীয় হরমোন ইথিলিন। তো আমরা এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোনের সম্বন্ধে জানলাম, তাদের প্রকৃতি জানলাম এবং তার সাথে সাথে তাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেগুলো আমরা জানলাম। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই 3 ধরনের যে প্রাকৃতিক হরমোন, অক্সিন হরমোন, জিবরেলিন হরমোন এবং সাইটোকাইনিন হরমোন, এই 3 ধরনের প্রাকৃতিক হরমোনের ডিফারেন্স, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে, এটা চাইবো তোমরা নিজেরা এই ক্লাসটি ফলো করো এবং ফলো করে এই ডিফারেন্সটি তোমরা তৈরি করো, তাতে তোমাদের সুবিধা হবে। এই হরমোনগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করছি তোমাদের প্রত্যেকে এই ক্লাসটি ভালো লাগবে এবং যে সমস্ত ডেটাগুলি আমি দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমাদের এটি কাজে লাগবে।
তো আজকে উদ্ভিদ হরমোন সম্বন্ধে এইটুকুই বললাম, এবং আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সকলে ক্লাসগুলি ফলো করো। এবং আবার বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবার যাতে আমার পরবর্তী ক্লাসগুলি অর্থাৎ নেক্সট যে ক্লাসগুলি আসছে সেগুলি তোমরা অতি সহজেই ফলো করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।